হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন ধরে স্টুডেন্টদের নিয়ে কোনো ব্লগ করা হয় না, তো আজকে ভাবলাম যে একটা ব্লগ করি। আজকের ব্লগের টপিকসটা হচ্ছে যে ইএসএল, ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ইএসএল প্রোগ্রাম। আপনারা যারা স্টুডেন্ট ভিসার জন্য ট্রাই করেন বা স্টুডেন্ট ভিসার থ্রুতে এখানে আসতে চান, আপনারা হয়তো অনেকেই সার্চ করে দেখছেন বা কিছুটা ঘাটাঘাটি করছে যে আসলে ইএসএলটা কি। সো ইএসএল এর ক্ষেত্রে আমি বলবো যে ইএসএল এর ভিসা প্রবাবিলিটি, ভিসা পাওয়ার চান্সেস খুবই কম বাংলাদেশ থেকে। হয়তো আপনারা শুনছেন যে অনেকে পায়, বাট সেটার রেশিও খুবই কম। বাট আমি আজকে যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে যে অনেক স্টুডেন্ট আমেরিকাতে আসে স্টুডেন্ট ভিসার থ্রুতে পড়াশোনা করার জন্য, বাট সামহাও হচ্ছে যে তারা এখানে এসে মেইন প্রোগ্রাম যেটা, অর্থাৎ ব্যাচেলর বা মাস্টার্স আপনার যেটাই বলেন না কেন, সেটা তারা তাদের এটা কন্টিনিউ করতে পারে না। সো কন্টিনিউ করতে পারে না, সেটার অনেক রিজন আছে। হতে পারে সেটা আপনার ফাইন্যান্সিয়াল রিজন, বা পড়াশোনার মেন্টালিটি নিয়ে আসে, এখানে এসে পড়াশোনার প্রেশার নিতে পারে না, বা অনেক কিছু মিলে এখানে এসে আসলে তারা মেইন কোর্স যেটা, মূল প্রোগ্রাম যেটা, সেটা তারা কন্টিনিউ করতে পারে না, হোক সেটা ব্যাচেলর বা সেটা মাস্টার্স প্রোগ্রাম। সো আজকের ব্লগটা আমার সেটা নিয়ে, যারা হচ্ছে যে ইএসএল এখানে আসতে চান বা এইখানে মূল প্রোগ্রামে ভিসা পাওয়ার পর আপনারা ইএসএল প্রোগ্রামে কনভার্ট হতে চান, ইএসএল এ আপনারা রিএডমিশন নেন, ভার্সিটি চেঞ্জ করে যারা ইএসএল এ যান, তারা এই ভিডিওটা দেখে অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। তো আমি সবসময় বলি যে আমার ব্লগগুলো আমি অনেকটা রিয়েলিস্টিক করার ট্রাই করি। তো আজকে আমি আমার ব্লগে একজন স্টুডেন্ট নিয়ে আসবো। আমরা একই সাথে কাজ করতাম ইনফ্যাক্ট। তো কাজ করতাম বলতে হচ্ছে যে আমি কাজ ছেড়ে দিচ্ছি, বিকজ কারণ হচ্ছে যে এইটা হয়তো আমার নিউ ইয়র্ক আমার লাস্ট ব্লগ। এরপরে আমার নিউ ইয়র্ক থেকে আমার কোনো ব্লগ পাবলিশ হবে না। তো আমি নেক্সট যেখানে যাবো সেখান থেকে আমার ব্লগগুলো পাবলিশ হবে। তো এই হচ্ছে কথা। তো যাই হোক, ওর সাথে আমি অনেকদিন ধরে কাজ করছি, আমরা একই সাথে কাজ করছি, এখানে আমরা স্টুডেন্টরা অনেকেই একসাথে কাজ করছি। তো এর ভিতরে ওর সাথে আমার পরিচয় হয়েছে, ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো আজকে ওর সাথে পরিচয় করে দিব, ওর নিজের মুখ থেকে শুনবো যে আসলে ও ইএসএল প্রোগ্রামে কেন কনভার্ট হয়েছে, এবার ভিসা পাওয়ার পরে ইএসএল প্রোগ্রামটা মূলত কি, সেখানে কি ধরনের ক্লাস হয়, সেখানে টিউশন ফিস কত, হ্যাঁ, বা ইএসএল প্রোগ্রামে স্টুডেন্টরা এখানে থেকে যেতে পারে কিনা বা কিছু করতে পারে কিনা। তো এইসব ব্যাপারগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। আশা করি আপনারা আমার ব্লগটা দেখবেন। আর যারা নতুন আমার চ্যানেলে, আমি তাদেরকে বলবো যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আরো ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসলে ইএসএল প্রোগ্রামটা কি, মানে আমরা ব্যাচেলর জানি, মাস্টার জানি, আসলে ইএসএলটা কি? ইএসএল হচ্ছে, এটাও একটি স্টুডেন্ট ভিসা, এটাও F1 ক্যাটাগরিতে পড়ে, ভিসা ক্যাটাগরি F1। কিন্তু এটা মূলত হচ্ছে যে যারা আমেরিকাতে শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে আসবে, হ্যাঁ, সেটাই হচ্ছে আপনার ইএসএল প্রোগ্রাম। অর্থাৎ আপনি ইংলিশ জানেন না, ইংলিশ সম্পর্কে আপনি আমেরিকাতে পড়াশোনা করতে আসবেন। তো এইটা আপনার মাস্টার্স বা ব্যাচেলরের মতো এটা কোনো প্রফেশনাল ডিগ্রি না বা কোনো প্রফেশনাল কোর্স না। এটা জাস্ট হচ্ছে যে আপনি পড়াশোনা করতে পারেন, বাট এটা দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না। আমরা স্টুডেন্টরা এখানে যেমন লিগেলি ব্যাচেলর বা মাস্টার্সে থাকলে কোনো কাজ করতে পারি না, জিনিসটা সিমিলার। যখন এখানে ইএসএল থ্রুতে বা F1 স্ট্যাটাস ইএসএল এর থ্রুতে আপনি এখানে পড়াশোনা করবেন, অ্যাজ ইউজুয়াল আপনি কোনো কাজ করতে পারবেন না। বাট এটার পড়াশোনা কতটা ইজি, বা এটা টিউশন ফিস কেমন, বা কতদিন ক্লাস করতে হয়, এই জিনিসগুলো আমরা ডিটেলস জানবো। তো ওই ছেলেটা আসুক, মানে যার সাথে আমি কথা বলতে চাচ্ছি, ও আসুক। ও আসলে কথাবার্তা বললে আমরা আরো অনেক কিছু ক্লিয়ার হতে পারবো। তো আপনাদেরকে এতক্ষণ যেটা বলছিলাম যে মানে আমরা একই সাথে কাজ করতাম, আমার একটা ছোটো ভাইয়ের মতো ওর সাথে আমার পরিচয় হয়েছে। সো অনেক ইনফরমেশন ওর থেকে এখন জানবো, আপনাদের সামনে প্রেজেন্ট করবো। সো ও চলে আসছে। সো আসুন ওর সাথে কথা বলি। হ্যালো ভিউয়ার্স, আমার নাম তুষির, অ্যান্ড আমি ভাইয়া যেরকম বললো, ভাইয়ের সাথে এখানে কাজ করি।
ওকে, সো তুমি তো আসলে আমি জানতে চাচ্ছি যে তোমার কোন ভিসা এখানে তুমি আসছো? তুমি কি ডিরেক্ট ব্যাচেলরে আসছো নাকি ইএসএল ভিসা এখানে আসছো? আমি ব্যাচেলার্স প্রোগ্রাম ফার্স্টে এসেছি, তারপর আমি ইএসএল এ কনভার্ট করবো। ওকে, সো ইএসএল এ কনভার্ট কেন হয়েছো? যে মানে ব্যাচেলর প্রোগ্রামটা তুমি কেন কন্টিনিউ করতে পারো না? আচ্ছা, ফার্স্ট অফ অল নিউ ইয়র্কের লিভিং কস্ট অনেক হাই এমনিতে। ব্যাচেলার্স প্রোগ্রামের টিউশনও হাই অন্য অন্য আউটস্টেটগুলো থেকে। লাইক আউটস্টেটগুলোর টিউশন কস্ট অ্যারাউন্ড 10 to 12,000-এ ভালো ভালো ইউনিভার্সিটিস পাওয়া যায়, বাট নিউ ইয়র্কে অ্যাভারেজ ইউনিভার্সিটিস বা ওগুলো তো দেখা যায় যে $14,000-16,000 পার ইয়ার পে করতে হয়। এই কারণে যদি আমি আমার নিজের লিভিং কস্ট এখানে উঠাতে হয়, অ্যাটলিস্ট ওটার জন্য কিছু সেভ আপ করা দরকার, তাই আমি ইএসএল কনভার্ট করছি। মানে বেসিক্যালি হচ্ছে যে এটা আমি বলবো যে ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিসের জন্য তুমি মূল প্রোগ্রামটা কন্টিনিউ করতে পারো না। ঠিক আছে, সো এখন মূল প্রোগ্রাম কন্টিনিউ করতে পারো না, এখন ইএসএল এখানে আছো। এখন যারা হচ্ছে যে লাইক তোমার মতো প্ল্যানিং করে থাকে বা তোমার মতো প্ল্যান করে এখানে অনেকেই আছে, তুমিও জানো আমিও দেখতেছি যে এখানে মোস্ট অফ দি স্টুডেন্ট, লাইক আমি বলবো যে 90% স্টুডেন্ট যারা এখানে এসে মূল প্রোগ্রামটা কন্টিনিউ করতে পারে না, তারা ইএসএল প্রোগ্রামে তারা কনভার্ট হচ্ছে। ঠিক আছে, সো ইএসএল প্রোগ্রামে কনভার্ট হলে তাদের লাইক এটার ফিউচার কি? আমি জানতে চাই ইএসএল প্রোগ্রামে মানে এটার ফিউচারটা কি, এটার অ্যাডভান্টেজটা কি? ওকে, ইএসএল অ্যাডভান্টেজ হচ্ছে এটার সেমিস্টার এভরি মান্থে স্লট থাকে সেমিস্টার অ্যাডমিশনের জন্য। সো যারা এখানে মেইন কোর্সে মেজর কোর্সে যাওয়ার আগে ইন দ্য মিন টাইম থাকতে চায় আর সেভ আপ করে নিতে চায়, তাদের জন্য ইএসএল বেস্ট, বিকজ এখানে কোনো এদের অ্যাসাইনমেন্ট দেয় না, অ্যান্ড ক্লাস অ্যাটেন্ডেন্স অত হাই হইতে হয় না, ক্লাসের ডেটও অনেক কম থাকে, দেখা যায় যে উইকে 1-2 দিন যাওয়া লাগে, তাতেই হয়ে যায়। এই কারণে মেজরিটি দেখা যায় যে বাকি টাইমটা ওরা কাজ করতে পারে, এই কারণে ওরা প্রিফার করে যে ওরা আপাতত স্টার্টে ইএসএলটা সিলেক্ট করে নেয় যাতে পরের জন্য ইজি হয়ে যায়। আচ্ছা, তো মূলত ইএসএল প্রোগ্রামটা কি যে একটা স্টুডেন্ট তার জাস্ট F1 স্ট্যাটাসটা টিকে রাখতেছে, ঠিক আছে, এটাই তো, এছাড়া আর কোনো অ্যাডভান্টেজ নেই। ইভেন আমি যতটা জানি যে এই ইএসএল এর থ্রুতে কোনো ধরনের কাজ করতে পারে না, বেসিক্যালি স্টুডেন্টরা কোনো কাজ করতে পারে না, স্টুডেন্টদের কোনো সোশ্যাল হয় না, সোশ্যাল হয় না তা না, বাট ইএসএল এর থ্রুতে সোশ্যালটা হয় না। মূল প্রোগ্রামে গেলে যদি তারা জব দেখাতে পারে, দেন তাদের একটা সোশ্যাল চলে আসে। ঠিক আছে, যেটা কি আমার আসছে আর কি। হ্যাঁ, তো তো তুমি যখন ভিসা পাইছো, তোমার কি লাইক নিউ ইয়র্কে তোমার ভিসা হয়েছে নাকি না আমার অন্য কোনো স্টেটে তোমার ভিসা হয়েছে, অন্য কোনো ইউনিভার্সিটিতে তোমার ভিসা হয়েছে? না, আমার ভিসা হয়েছে হচ্ছে আরকানসাস স্টেট ইউনিভার্সিটি থেকে, যেটা আরকানসাস স্টেটে। সো আমি ওখান থেকে এখানে ট্রান্সফার করে চলে আসছি। তো ট্রান্সফারটা তুমি কতদিনের ভিতরে নিছো? ট্রান্সফার 30 ডেজের মধ্যে নিতে হয়। আমাদের I-20-র মধ্যে রুলস দেওয়া আছে যে উইথিন 30 ডেজ হচ্ছে কোর্স এনরোলমেন্ট লাগে। সো আমি যদি ফার্স্ট ইউনিভার্সিটিতে গিয়ে অ্যাডমিশন নিয়ে ওখানে ক্লাস স্টার্ট করে দিই, আমাকে যদি এখানে ট্রান্সফার নিতে হয় এর মধ্যে দিয়ে, মানে সেমিস্টার যেহেতু ওখানে স্টার্ট হয়ে যাবে, তো এর মধ্যে আমাকে ট্রান্সফার নিতে হবে 30 ডেজ আসার পরে। তো তুমি কি টাইমলি নিতে পারছো ট্রান্সফারটা? না, আমার প্রবলেম হয়েছিল, আমি যেহেতু আমার প্ল্যান ছিল না ইএসএল-এ যাওয়া, বা আমি এই দেশে আসার আগে এইসব রাস্তা বুঝিও নাই, বিকজ এখানে আসার পর অনেক ওয়েজ দেখা যায় যে অন্য স্টুডেন্টরা ফলো করতেছে, ওগুলা থেকে আস্তে আস্তে মিশে জয়েন্ট, মানে ওদের সাথে ফলো করে করে দেখে করা যায় যে আচ্ছা না এটা ওরা করতেছে, তাহলে আমি ওটা করতে পারি। সিমিলারলি আমার মেইন প্ল্যান ছিল আমি এখানে এসে মেজর কোর্সে ঢুকে যাব, তাই আমি আরকানসাস স্টেট ইউনিভার্সিটি থেকে ফার্স্ট আমি এখানে একটা ব্যাচেলার্স প্রোগ্রামে সার্ভিস ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করছিলাম, বাট ওরা আমার 30 ডেজ পিরিয়ড ক্রস করে সার্ভিস ট্রান্সফার করছে আরকানসাস থেকে এখানে, বিকজ আমি ওদের কাছে অ্যাডমিশন নেই নাই আসার পরে, ওদের কাছে আমি যাই নাই, আমি স্ট্রেইট নিউ ইয়র্কে চলে আসছিলাম। আচ্ছা আচ্ছা, তারপরে 30 ডে ক্রস করার পরে ওরা আমাকে মেল করছে যে আমার 30 ডে পিরিয়ড ক্রস হয়ে গেছে, তাই আমার সার্ভিস ক্যান্সেল হয়ে যাচ্ছে, টার্মিনেট হয়ে যাচ্ছে, অ্যান্ড আমার নেক্সট সেশনে এসে জয়েন করতে হবে। সো ফর ইন দ্য মিন টাইম আমাকে ইউএস থেকে বের হয়ে যেতে হবে। ওকে, সো তোমার যে টার্মিনেশন হয়েছে, টার্মিনেশন পিরিয়ডে তুমি ইউএস থেকে বের হয়ে গেছো, কোথায় গেছো? বাংলাদেশে? আমি বাংলাদেশে গেছি, বাট ইটস নট নেসেসারি যে বাংলাদেশে যাওয়া লাগবে। হ্যাঁ, বাংলাদেশে যাওয়া লাগবে। মেইন কথাটা হচ্ছে ইউএস থেকে বের হয়ে আবার একটা রিএন্ট্রি নিতে হয়, নতুন I-20 দিয়ে নতুন সার্ভিস ফি পে করতে হয় আর কি। বাট যদি ব্যাচেলার্সে আমি সার্ভিস ফি বা I-20 নিয়ে সার্ভিস ফি পে করে আসতে চেতাম, তাহলে আমাকে নেক্সট সেশন পর্যন্ত ওয়েট করতে হতো, আমাকে স্প্রিং সেশন থেকে ফল সেশন পর্যন্ত ওয়েট করতে হতো। এত টাইম যদি আমি ইউএসএ থেকে বাইরে থাকি, তখন আবার আমার F1 স্ট্যাটাসে প্রবলেম দিতে পারে। এই কারণে দেখা গেছে যে তখন একটা অপশন থাকে, যেটা হচ্ছে ইএসএল। বুঝতে পারছি। সো ইএসএল এর তো যেটা জানি যে
এই প্রোগ্রামটা হচ্ছে যে শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করা, এখানে ইংলিশটা শেখা বেসিক্যালি। হ্যাঁ, এছাড়া তার কোনো কিছু নাই এখানে। না, এছাড়া এখানে কোনো মেইন অ্যাডভান্টেজ নাই। এটার সার্টিফিকেটেরও এক্স্যাক্ট কোনো ভ্যালু নাই যে এটা দিয়ে আমি কোনো জব পাবো বা এটা দিয়ে আমি কোনো ওয়ার্ক পারমিট পাবো, ওটা হবে না। ওকে, তো এইটা কি ধরো তোমার কয় সেমিস্টার, বা আমি জানতে চাইছি ব্যাচেলর যেমন 4 বছরে একটা কোর্স একটা ESL এর এক্স্যাক্ট কোনো সেমিস্টারের লিমিটেশন নাই। দেখা যায় যে ওটা 3.5 মান্থের এক একটা সেমিস্টার থাকে, পরপর সেমিস্টার কন্টিনিউ করতে থাকা যায় অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট। এটার মেইন মানে কাজটা এখানে ওরা মানে এখানেও সিস্টেম আছে, বাট স্টুডেন্টরা এটাকে নিয়ে নিচ্ছে জাস্ট টু কিপ দেয়ার স্ট্যাটাস। ওকে, সো এখানে আমি একটু বলি, আমি এখানে একটু সামারাইজ করে বলি। এখানে আপনাদের বুঝতে হবে যে ESL প্রোগ্রামটা হচ্ছে যে যারা এখানে এসে অনেক, আমি যেটা আগেই বলছি যে অনেক রিজনের কারণে তারা হচ্ছে যে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে না, বাট তারা চাচ্ছে যে তাদের যে F1 স্টেটাস, স্টুডেন্টের যে স্টেটাসটা সেটা টিকে থাকুক এখানে, তারা যেন ইলিগাল না হতে পারে। তো এই কারণে বেসিক্যালি তারা ESL প্রোগ্রামে মানে শিফট হয়, তারা মাইগ্রেট করতেছে ESL প্রোগ্রামে। সো তুষিপ, আরেকটা কোশ্চেন এখানে, যে আমরা জানি যে এখানে তোমার মানে ব্যাচেলরে যারা আসে তারা চাইলে অ্যাসোসিয়েটও করতে পারে। হ্যাঁ, সো তুমি কেন অ্যাসোসিয়েটে তুমি হলাম না, অ্যাসোসিয়েটে তুমি কেন অ্যাডমিশন নাও না? আচ্ছা, সো অ্যাসোসিয়েট ডিগ্রিও সেম অ্যাজ ব্যাচেলার্স কোর্সের মতো। ব্যাচেলার্স এটা 4 বছর হয়, অ্যাসোসিয়েট ফার্স্ট 2 ইয়ারের পরে, তারপরে ব্যাচেলার্সে কনভার্ট করা যায় টু কমপ্লিট ইয়ার 4 ইয়ার্স। বাট সেম ওটারও ফ্রেশারদের জন্য ইনটেক হয় স্প্রিং সেশন অ্যান্ড ফল সেশন। সো আমার অ্যাসোসিয়েটে ঢোকার জন্য আমাকে নেক্সট ফল সেশন পর্যন্ত ওয়েট করতে হতো। সো এর জন্য আমি ESL এ অ্যাপ্লাই করে ঢুকছি। বাট আমার মেইন টার্গেট ছিল যে আমি কিছু সেভ আপ করে তারপরে আমি ফল সেশনের দিকে কনভার্ট করে দেবো, যেটা হচ্ছে নেক্সট অগাস্টে বা সেপ্টেম্বর টাইমে আসছে। ওকে, মানে এখন তুমি ESL এ পড়াশোনা করতেছো, পড়াশোনা করে বাই দিস টাইম তুমি একটা জায়গায় জব করতেছো, সেইখান থেকে তুমি সেভিংস করবা, সেভিংস করে তারপর তুমি মূল প্রোগ্রামের দিকে ফোকাস করবে। যেহেতু মূল প্রোগ্রাম অনেকটাই কস্টলি, সেইখানে পেমেন্ট করতে গেলে মানে টিউশন ফিস পেমেন্ট করতে গেলে লাইক লিভিং কস্ট, টিউশন ফি সব কিছু নিয়ে হিমশিম খাওয়া লাগে। সেই কারণে তোমার প্ল্যান হচ্ছে যে তুমি কিছু সেভ করে তারপর বছরখানিক পরে বা নেক্সট কোনো সেমিস্টারে গিয়ে তুমি নিউ প্রোগ্রামে তুমি অ্যাডমিশন নিবা, এই তো? হ্যাঁ, এটা হচ্ছে ওভাল পার্ক। এখানে স্টার্লিং বা ইউনিপোর্ট বা পার্কচেস্টার আপনারা যেটাই বলেন না কেন, এটার ঠিক পাশেই একটা পার্ক আছে। এখানে প্রচুর পরিমাণ বাঙালি আসে, বাঙালি বলেন স্প্যানিশ বলেন, তো সবাই এখানে আসে। এখানে ঘোরাঘুরি করতে আসে, সবার ঘোরাঘুরি রিক্রিয়েশনের খুব কাছের একটা প্লেস হচ্ছে যে এইটা। তো এই তো আসলে আরও অনেক জায়গা আছে এখানে ব্রোঞ্জের ভিতরে, বাট বাঙালিরা যেখানে থাকে সেটার ভিতরে হচ্ছে এটা খুব কাছের একটা পার্ক, যেখানে তারা আসে একটু ঘোরাঘুরি করে। তো আরেকজনকে পেয়ে গেছি, ও হচ্ছে ESL এর, এই যে হচ্ছে সিয়াম, একই সাথে কাজ করি। এই যে দেখছে, কি খবর? এই তো ভাই, ভালো আছো? চলো আসো, ফাইনালি আপনার ফাইনালি ভাই, আজকে তো আপনারা ছাড়তেছি না, আমি আজকে আমাকে ছাড়তেছো না? আজকে আপনারা আমি ছাড়তেছি না। ও হচ্ছে সিয়াম, আমি সিয়াম তুষি, আমরা একই সাথে কাজ করছি অনেকদিন। তো তোমার সাথে বেশি দিন কাজ করা হয় না, বাট যতদিনই কাজ করছি ভালো লাগছে। তোমার জন্য ওয়েট করতেছিলাম, তো একটা লাইট একদম ড্রপ করতেছে হচ্ছে, এই জন্য তোমার জন্য কিছু পার্ট রেখে দিছি যে এখানে এসে তোমার সাথে একটু কথাবার্তা বলবো। তো ও কিন্তু ESL এ কনভার্ট হয়েছে, ও যে এই যে তুষিপ প্লাস হচ্ছে যে সিয়াম, তো দুজনেই ESL এ কনভার্ট হয়েছে। বাট আমি আর ESL কনভার্ট হতে পারি না, আমি মাস্টার্স প্রোগ্রামে ছিলাম। আমার প্রোগ্রাম পড়াশোনা আল্লাহর রহমতে শেষ, এই মাসে শেষ। এখন আমি জবের প্রিপারেশন নিচ্ছি। তো তুষিপের সাথে কথা হয়েছে, এখন একটু সিয়ামের সাথে কথাবার্তা বলবো, ওকে কিছু পার্সোনাল কোয়েশ্চেন করবো। সো তুষিপকেও করছি, এখন সিয়ামকেও করবো। বসো, তোমার ইন্টারভিউ হবে আজকে। আচ্ছা, বলো, বসে কিনা বসে, সমস্যা নাকি? তুষিপের কাছ থেকে শুনছি যে সে কেন ESL প্রোগ্রামে কনভার্ট হয়েছে বা ESL অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি। আমি জাস্ট তোমার কাছে আমি শর্টলি শুনবো যে তুমি কোন উদ্দেশ্যে তুমি ESL প্রোগ্রামে কনভার্ট হয়েছো। অ্যাকচুয়ালি আমার ইউনিভার্সিটি তো ছিল ক্যালিফোর্নিয়াতে, ভাই জানেন, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি। তো ওইখানে যেহেতু আমার কোনো মানুষের একটা ভুল ধারণা থাকে যে রিলেটিভস না থাকলে মানুষ স্ট্রাগল করে, আমার মাত্রা তখন এটাই ছিল। তো এখানে আমার কোনো রিলেটিভস ছিল না যে হয়তো নিউ ইয়র্কে আসলে বাঙালি কমিউনিটি পাবো, এখানে আসাটা আমার বেটার হবে। তো ওইটা ভেবে আমি ওইখান থেকে একটা ট্রান্সফার নিয়েছিলাম এখানে একটা ESL এ। তো
আমার মাথায় তখন ওই লজিকটি কাজ করছিল যে ওইখান থেকে হয়তো এখানে আসলে আমার একটা বাঙালি কমিউনিটি থাকবে, এখানে আমি হয়তো একটা জবের অপরচুনিটিও থাকবে। যেহেতু বাংলাদেশ থেকে আমার প্রথমে এখানে আসা বা ফ্যামিলি থেকে দূরে আসা, হোম সিকনেসটা একটু কম লাগতে পারে, ওইটা সব ভেবে এখানে আসা। তো আসা যখন এখানে ডিসঅ্যাডভান্টেজ বেশি ছিল, আমি যেটাই ফেস করছি, কারণ এখানে জবের অপরচুনিটি ভালো থাকলো, এখানে সব কিছুই রেন্টও অনেক হাই, তারপরে ইএসএলটা একদম পুরো লাইফটা আস্তে আস্তে প্রথমে বাজবেন না ঠিক আছে অল্প অল্প টাকা দিচ্ছে, হয়তো কিছু টাকা সেভ হচ্ছে, বাট ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। দিন শেষে আপনি দেখবেন যে আপনার ওই হয়তো অল্প কিছু টাকা হলে আপনি মেন কোর্সটাই নিয়ে নিতে পারতেছেন। তো আমার যে এক্সপিরিয়েন্সটা থেকে আমি বলবো যে ইএসএলটা হলো অল্প একটু সর্বোচ্চ 3 মাসটা টাইম নেওয়ার জন্য, এটা ঠিক আছে, বাট লং টার্ম ইএসএল করাটা একদম জাস্ট ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ টাইম। ওকে, ভেরি নাইস আনসার, ভেরি নাইস। তো আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে আমরা হয়তো কিছু টাকা পেমেন্ট করে আমরা ইএসএল প্রোগ্রামটা কন্টিনিউ করতেছি, তুমি যেটা বললে যে জাস্ট স্ট্যাটাসটা 3 মাস 4 মাস হোল্ড করে রাখার জন্য, তারপর মেইন প্রোগ্রামে মানে ফোকাস করা, মূল প্রোগ্রামে যাওয়া। এখন তুমি যেটা বললে যে টাকা পয়সা কিছুটা সেভ হচ্ছে, কিন্তু এর সাথে কিছু অ্যাড করলে আমরা মূল প্রোগ্রামটা শেষ করতে পারি, কন্টিনিউ করতে পারি। এখন যেটা হচ্ছে যে ইএসএল প্রোগ্রামে পড়াশোনা করে কিন্তু তোমরা অনেকটা টাইম পাচ্ছ কাজে ফোকাস করার, কিন্তু ব্যাচেলর প্রোগ্রামে যখন নাকি অ্যাডমিশন হবে তখন কিন্তু তোমার লাইক উইকের ভিতরে তোমার 3-4 দিন ইন পার্সন তোমার সরাসরি গিয়ে ক্লাস করতে হবে। সেই ক্ষেত্রে তুমি রেস্ট অফ দ্য ডেজ লাইক 2 দিন 3 দিন তুমি কাজ করে তোমার কি পড়াশোনার খরচ, লিভিং কস্ট সব কিছু কি মেনটেন করা সম্ভব তোমার? এটা অনেক হার্ড হয়ে যাবে। আমি বলবো যে যদি আপনি কমিউনিটি কলেজ আপনি খুঁজেন আশেপাশে কোথাও, তাহলে আমার মতে হয়তো বাংলাদেশ থেকে অল্প কিছু টাকা আনা রাখতে পারে, বাট আমার মনে হয় 80% কভার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, সো এক্স্যাক্টলি আমি আমার এর আগে প্রিভিয়াস একটা ব্লগে কিন্তু আমি বলছি যে ব্যাচেলর প্রোগ্রামে আসার জন্য আমি কাউকে কখনো এনকারেজ করি না। সো এটা কি একমত আমার সাথে? একমত, আমি এটার সাথে একমত। ওকে, সো এটা একটা রিয়েলিস্টিক এক্সাম্পল। আমি এতদিন বলছি, এখন যারা ব্যাচেলর প্রোগ্রামে আসছে তারাও বলছে যে আসলে ব্যাচেলর প্রোগ্রামে আসাটা কোনোভাবেই লজিকের ভিতরে পড়ে না, কারণ এখানে ব্যাচেলর প্রোগ্রামে আসলে একে তো নিজের পড়াশোনার খরচ, থাকা খাওয়া সবই নিজের কভার করতে হয়। আপনি বাংলাদেশ থেকে বাবা মার থেকে কতটুকু আনবেন? আপনি এখান থেকে যদি আপনি $400-500 যদি আপনি দেন, বাংলাদেশ থেকে $400-500 মানে হচ্ছে আপনার 60-70 হাজার টাকা, 80,000 টাকা উপরে। তো প্রতি মাসে সবার বাবা মার সম্ভব না যে এত টাকা প্রতি মাসে আপনাকে পে করার, ঠিক আছে? তারপর হচ্ছে যে আমি যে টিকটকে বললাম যে হয়তো সপ্তাহের ভিতরে 3 দিন 4 দিন ক্লাস থাকবে, বাকি 2-3 দিন আপনি কাজ করতে পারবেন। তো সেই কাজ করে আপনার টিউশন ফিস, লিভিং কস্ট দেওয়াটা খুবই ডিফিকাল্ট, ইম্পসিবল। হয়তোবা ওই টাকাটা দিয়ে আপনার হয়তোবা আপনার লিভিং কস্ট চলে আসে, লিভিং কস্ট আসবে, আইদার টিউশন ফিস আসবে, বাট দুইটা এট এ টাইম আসবে না, তাই না? এটা ফর শিওর। হ্যাঁ, এটা ফর শিওর। সো এই জন্য যারা ব্যাচেলর প্রোগ্রামে আসার জন্য প্ল্যান করতেছেন যে না আপনারা আসলেই পড়াশোনা করবেন, আসলে এখানে আসবেন, তো তাদের জন্য আমার একটাই উপদেশ, আপনারা ট্রাই করেন যে ম্যাক্সিমাম স্কলারশিপ যেন থাকে, লাইক 80%, 90%, ইভেন যদি আপনার 100% স্কলারশিপ থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমি বলবো যে এসএটি দিয়ে একটু ট্রাই করে আসা উচিত বাংলাদেশে। অনেকে হয়তো এটাকে একটু ভাবে, আমিও এটা প্রিপারেশন নিয়েছিলাম যে আমি এসএটি দিয়ে একটা স্কলারশিপের জন্য আবেদন করে আসছি, বাট আমার ওই পেশেন্সটা ছিল না বলে আমি চলে আসছি। আমি বলবো যে হয়তো আরো 3 মাস 4 মাস সময়টা নিয়ে এসএটিটা করে তারপর একটা ভালো একটা স্কলারশিপ নিয়ে আসার জন্য। আচ্ছা, এই প্রসেসে আমি সাজেস্ট করবো যাতে নিউ ইয়র্কে না আসে, বিকজ এসএটি ভ্যালু দিয়ে যদি স্কলারশিপ পাওয়া যায়, আউট স্টেটগুলোতে অনেক বেটার কোয়ালিটির ইউনিভার্সিটি আছে, মাচ লোয়ার কস্টে যাওয়া যায়। সো আমাদের যেহেতু ফার্স্টের দিকে নলেজটা ওইভাবে কম ছিল আসার আগে, আসার পর অনেক কিছু জানতে পারছি। সো ডিসিশন মেকিং এর জন্য ভুল ছিল যে নিউ ইয়র্কে আসা। এখানে মানুষ বলে হ্যাঁ বাঙালি কমিউনিটি আছে যে কাজ অ্যাভেলেবেল পাওয়া যায়, বাট অ্যাট দ্য সেম টাইম ওটা ডাউন সাইডগুলো এটা যে হায়ার লিভিং কস্ট, দেন এডুকেশন কোয়ালিটি একটু হলেও লোয়ার, বিকজ অ্যাভেলেবল যে ইউনিভার্সিটিগুলো, যে কমিউনিটি কলেজগুলো ওগুলা ভালো, ইটস নট ব্যাড, মাচ বেটার দেন আওয়ার কান্ট্রি, বাট স্টিল দেখা যায় যে স্কলারশিপ পাওয়ার মতো অ্যাকচুয়ালি না। নিউ ইয়র্কের যে ইউনিভার্সিটিগুলো ওগুলোতে খুবই রেয়ারলি স্কলারশিপ দেয়। এখন একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেনের ভিতরে আসি। সো এটা আমিও ফেস করছি যে এই কোশ্চেনটা আমাদের 3 জনের জন্য, বাট আমি যেহেতু হোস্ট, এই চ্যানেলের হোস্ট আমি, সো আমি ওদেরকে কোশ্চেন করবো যে সবার একটা ধারণা থাকে যে নিউ ইয়র্কে আসলে আমরা জানি যে নিউ ইয়র্কে কাজের কোনো সমস্যা হয় না, ঠিক আছে? মানে কিছু না কারো কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যায়। বা নিউ ইয়র্কে যে বেঙ্গলি কমিউনিটি, আমি আসলে বাঙালি কমিউনিটি নিয়ে তোমাদের কাছ থেকে কিছু শুনতে যাবো, যেখানে
বাঙালি কমিউনিটি কতটুকু হেল্পফুল বা কতটুকু তোমাকে হেল্প করার জন্য অভিনয় করতেছে। আমি জানতে চাইছি যে সবাই তো আর মন থেকে হেল্প করে না, তাই না? কেউ কেউ আছে যে হ্যাঁ ঠিক আছে, তোমাকে সে দেখাচ্ছে যে তোমাকে হেল্প করতেছে। বা বাঙালি কমিউনিটির সাথে মিশে তোমাদের কি কখনো মনে হয়েছে যে না, নিউ ইয়র্ক থেকে যদি অন্য কোথাও থাকতাম, অ্যাটলিস্ট বাঙালি কমিউনিটির সাথে থাকার চেয়ে অন্য জায়গায় গিয়ে থাকলে আমাদের ভালো হতো? মানে বাঙালি কমিউনিটি নিউ ইয়র্কের ভিতরে এই জিনিসটা নিয়ে একটা কিছু বলো, ফার্স্টে সিয়াম বলো। হ্যাঁ, যে ভাই যেটা আমি ফার্স্টে বলছি ভাই, অবশ্যই এটার একটা অ্যাডভান্টেজ আছে, একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। আমি যদি অ্যাডভান্টেজটা বলি, এটা একদম ছোট একটা অ্যাডভান্টেজ। ধরুন ওইটা কি, ধরুন আপনার ফার্স্টে যে একটা হোম সিকনেস থাকবে, ওটা যদি হয় যেমন আমি এসে আপনাকে পাইছি, ভাইয়াকে পাইছি, ওটা আপনাদেরকে পেয়ে হয়তো আমি অল্প একটু ফ্যামিলিতে ভুলে থাকতে পারতেছি, একটা কোয়ালিটি সময় কাটাচ্ছি। এটা ছাড়া তাছাড়া আর কোনো কিছুই না। হয়তো দিন শেষে দেখা গেলো যে এখানে সব কিছু হাই, আমাদের রেন্ট হাই পে করতে হইতেছে। তারপরে হলো এখানের জাস্ট এখানে সবাই বলে যে নিউ ইয়র্কে হ্যাঁ যে পাবলিক ট্রান্সপোর্টটা এটা ভালো, অ্যাভেলেবল, হ্যাঁ অ্যাভেলেবল, এটা ঠিক আছে, এটা মানলাম। বাট আউটসাইডে থাকলে কি হবে, আপনার সব কিছুই আপনার লো কস্টে পাইতেছেন। আপনার এটা দেখা গেলো যে আপনি যেটা হয়তো বা দেখা গেলো সপ্তাহে 3 দিন কাজ করতেছেন, যেটা টাকা হইতেছে ওইটা দিয়ে আপনার মোটামুটি হয়তো ফ্যামিলি থেকে অনেক মানে কম পড়তেছে, কষ্ট অনেক কম পড়তেছে। তো আমি বলবো যে মানে যারা আসলেই এখানে পড়াশোনার যে উদ্দেশ্যে আসতেছে, অনেক আসতেছে এখানে যাক এই হইতেছে, গিভ আপ করে দিতেছে, তাদের জন্য ঠিক আছে নিউ ইয়র্ক কমিউনিটি ফাইন। আমি বলবো যারা আসলে পড়াশোনার জন্য আসছে তাদের জন্য নিউ ইয়র্ক না, যারা আউটস্টেটের জন্য বেটার, যত বাঙালি কম থাকবে তাদের জন্য তত বেটার হবে। অ্যাজ আই থিঙ্ক। তুষিবের কি ধারণা বাঙালি কমিউনিটি নিয়ে নিউ ইয়র্কের? মোস্ট অফ দ্য স্টুডেন্টস বাঙালি কমিউনিটির মধ্যে, ফার্স্টে ওদেরকে নিয়ে বলি, ওরা যখন এখানে আসে দেখা যায় যে মেজরিটি যারা অলরেডি এক্সিস্টিং, ওদের প্ল্যানটা থাকে হচ্ছে ইএসএল ভিত্তিক। ওরা আসার পর আমরা দেখি যে সবাই ইএসএল এ চলে যেতেছে। সো ওই যে আমরা স্টুডেন্টদের থেকে যে অন্য স্টুডেন্টরা নিউ কামাররা আমরা আইডিয়া পাবো যেভাবে, ওই আইডিয়া বেসটাই হচ্ছে ফোকাস হয়ে যায় ইএসএল থেকে তারপরে কি করা যায়, যে আমি শুরু থেকে মেজর করতে পারবো বা আমি কিভাবে মেজর করতে করতে কিভাবে আমার লিভিং কস্ট উঠাইতে পারবো। এই আইডিয়াটার মধ্যে শুরুতে এসে পড়ি না, এই কারণে দেখা যায় মোস্ট অফ আস আর বায়াস টুয়ার্ডস গেটিং ইনটু ইএসএল। দ্যাট ইটস নট দ্যাট ওটা খারাপ, বাট দেখা যায় যে যারা অ্যাকচুয়ালি ইএসএল এ ঢুকে যেতেছে তাদের মধ্যে অ্যাটলিস্ট 80% প্ল্যান হয়ে যাচ্ছে কি ওরা মেজর এখন কন্টিনিউ করবে না, ওরা সামহাউ আগে গ্রিন কার্ডের জন্য টার্গেট নিচ্ছে, তারপরে হয়তো ওরা স্টাডি কন্টিনিউ করবে। সো ইএসএল এ থেকে ওরা ইন দ্য মিন টাইম সেভ আপ করতে চায়, তারপরে হচ্ছে দেখা যায় যে জাস্ট স্ট্যাটাসটা ধরে রাখে, ওরা হয়তো ডিফারেন্ট স্ট্যাটাসে কনভার্ট করার জন্য ওয়েট করতেছে, লাইক EB3 ভিসা, যেটা অনেক পপুলার এখন। দেখা লাইক মোস্ট অফ দ্য ভিজিট ভিসাতে আসার যারা লোকরা তারাও স্টুডেন্টরা হচ্ছে ওরা EB3 ভিসার জন্য ওরা টার্গেট করতেছে। উইদিন 1 or 2 ইয়ার দেখা যায় যে ওরা ইএসএল কন্টিনিউ করে সেভ আপ করে EB3 ভিসাতে অ্যাপ্লাই করতেছে। সো এটা কাইন্ড অফ একটা ব্যাড ইনফ্লুয়েন্স আমরা পাচ্ছি। দেখেন আমাদের মনে হচ্ছে আমরা এখন পড়াশোনাটা কন্টিনিউ করবো, দেখছি আমরা সারাউন্ডিং সবাই কাজটা করতেছে, এটা একটা ব্যাড ইনফ্লুয়েন্স। ওরা যাই বলেন, আমি হয়তো আমার মন থেকে আসতেছে না আমি পড়াশোনাটা কন্টিনিউ করবো, বাট দেখা গেল যে ওরা আমাদেরকে একটা অ্যাডভাইস দিয়েছে না তুমি এটা করো এটা ভালো হবে। অবশ্যই এটা ভালো, বাট এটা সবাই সাকসেস হতে পারতেছে না, তাদের পড়াশোনার এইটাই নষ্ট হয়ে যায়। তো আমি বলবো যারা আসলেই পড়াশোনা করতে চান, এই ব্যাড ইনফ্লুয়েন্সটার জন্য অনেক খারাপ। সো আমি সামারাইজ করি, ওদের দুজনের থেকে আমি একটা এক্সপিরিয়েন্স শুনলাম। এখন আমার নিউ ইয়র্কের বেঙ্গলি কমিউনিটি নিয়ে আমার যে এক্সপিরিয়েন্স সেটা আমি বলি যে যখন এখানে আমি আসছি নতুন বা ওরাও আসছে, তো বাঙালিদের প্রথম কোয়েশ্চেন থাকে যে আপনার দেশের বাড়ি কোথায়, আপনি কোন স্টেটাসে আছেন, ঠিক আছে। সেকেন্ডে হয় যে আপনি অ্যাসাইলামে যান। আমার সাথে একমত কিনা? আপনি অ্যাসাইলাম করেন, সেটা আপনি স্টুডেন্ট ভিসা হোক, ভিসিট ভিসাই হোক, সে যেটাই হোক, কারণ তাদের নলেজটা হচ্ছে যে লিমিটেড। তারা এইটার বাইরে অন্য কোনো কিছু তারা এসেও পায় নাই, তারা ভালো কোনো অ্যাডভাইস পায় নাই। তাদের একটাই হচ্ছে যে আপনি অ্যাসাইলামে যান। এখন এখানে বুঝতে হবে যে অ্যাসাইলাম জিনিসটা কি আর কাদের অ্যাসাইলামের যাওয়া উচিত। কারণ যারা স্টুডেন্ট ভিসায় আসে তাদের অ্যাসাইলাম, তারা যদি কেস ফাইল করে এদের সাকসেস রেশিও খুবই কম। আরেকজনের হয়েছে অ্যাসাইলামের থ্রুতে গ্রিন কার্ড, ইট ডাজন্ট মিন আপনারটা হবে। হ্যাঁ, আবার আপনারটা হইলো যে আপনার সাথে যে অ্যাপ্লাই করছে তারও হবে, সেটারও কিন্তু কোনো গ্যারান্টি নাই। তো আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যখন এখানে আসবেন, এখানে আমি যেটা নিউ ইয়র্কের মানুষের ভিতরে সব থেকে বেশি দেখছি যে যারা হচ্ছে যে তারা গ্রিন কার্ড নিয়ে আসছে এখানে, ঠিক আছে। তো তাদের ভিতরে আমরা যারা কিনা স্টুডেন্টরা যারা এখানে খুব কষ্ট করে এত মেধা খরচ করে নিজের টাকা পয়সা খরচ করে আমরা এখানে আসি, তারা এদেরকে একটু ইগনোর করে। এটা আসলে এটা আমার পার্সোনাল ফিলিংস, তোমরা দুজন একমত কিনা আমি জানি না। আচ্ছা, এটার কারণ হচ্ছে যে আমরা নিজেদের নলেজ দিয়ে আসছি। আমরা কারো ধরেন যে কারো পৈতৃক সূত্রে বা আমার মা থাকে, আমার মামা চাচা থাকে, তাদের থ্রুতে কিন্তু আমরা আসি নাই। তো তারা এই ভিসাটা অনেক ইজিলি পাইছে, তো তারা ওই জিনিসটার মর্মটা বুঝতে পারে না। আমরা কিন্তু এই জিনিসটা বুঝি, কারণ আমরা এখানে এসে আমাদের ফার্স্ট টার্গেট থেকে যেভাবে হোক নিজের খরচটা নিজে চালানো।
এরপর হচ্ছে যে আমি পড়াশোনা কন্টিনিউ করব, আমার দেশে যদি আমার টাকা পাঠানো যদি লাগে সেটা আমি করব কিনা। সো এই ধরনের মানে অনেক কিছু আছে, অনেক গাইডলাইন। যারা নিউ ইয়র্কে থাকে তারা ভালোভাবে কখনোই নতুন যারা আসে তাদেরকে কোনোভাবে গাইড করতে পারে না। তাদের দুইটা জিনিস থাকে খুব কমন। একটা হচ্ছে যে ফার্স্ট অ্যাসাইলাম, সেকেন্ড হচ্ছে যে EB3। হ্যাঁ, যারা বলে যে EB3, ইভেন তাদেরও ধারণা নাই যে আসলে EB3টা কি। তারা অনেকজনের কাছ থেকে শুনে বলে, বাট অ্যাসাইলামটা হচ্ছে যে এখানে খুব পপুলার একটা জিনিস। যে ভাই হ্যাঁ আসছো, ঠিক আছে তুমি অ্যাসাইলাম করো। বা এখানে আসছে শুরুতে বলে যে কেস মারছেন কিনা, মানে খুব কমন একটা জিনিস যে কেস করছেন কিনা, তাই না? হ্যাঁ, এরকম একটা জিনিস। সো এইখানে আমি বাঙালিদের সব থেকে টপ লেভেলে যাওয়া আমি যেটা দেখছি, যে আমি 90% বলবো না, 95% বাঙালি যারা আছে তাদেরকে আমি দেখছি যে তারা জাস্ট উবার ড্রাইভার হয় হাইয়েস্ট লেভেল পর্যন্ত। এছাড়া কিছু মানুষজন দেখছি তারা হয়তো বা গ্রিন কার্ড পাওয়ার পরে তারা এখানে কিছু ছোটোখাটো কোর্স করে তারা এখন পর্যন্ত একটা ভালো জব করতেছে। এখানে ফেডারেল জব বলেন, সিটি জব বলেন বা গভর্নমেন্ট জব বলেন, যেটা বলেন না কেন, সেই লেভেল পর্যন্ত তারা যেতে পারছে বিকজ অফ তাদের গ্রিন কার্ড আছে। তার মানে এই না যে তারা পড়াশোনা করে EB2 ক্যাটাগরিতে গেছে বা EB3-তে তারা গেছে। আমি জাস্ট শুনছি যে EB3 তার হয়েছে, এই হয়েছে, কিন্তু আমি নিজের চোখে কখনো দেখি নাই যে একজন EB3 ক্যান্ডিডেট সে সাকসেসফুলি তার EB3 গ্র্যান্টেড হয়েছে। হ্যাঁ, এরকম আমি এ পর্যন্ত আমি কাউকে পাই নাই, খুঁজছি বাট আমি পাই নাই। সো যারা এখানে আছে তারাই আপনাকে বলবো যে আপনি ড্রাইভিং শিখেন, হ্যাঁ, লার্নার নেন, ড্রাইভিং লাইসেন্স নেন, TLC লাইসেন্স বের করেন, তারপর গাড়ি কিনেন, কতটুকুই। এই পর্যন্ত আমি অনেকজনকে দেখছি যারা আমাদের মতো ইয়াং আছে বা যারা অনেক বয়স্ক আছে, 50-60 বছর বয়স, তারাও তাদের বেস্ট লেভেল হচ্ছে যে তারা হাইয়েস্ট TLC ড্রাইভিং লাইসেন্সের থ্রুতে তারা উবার ড্রাইভ করে। এর উপরে আমি কোনো কিছুই কাউকে দেখি নাই। আর পড়াশোনার জন্য আপনাকে ভালো অ্যাডভাইস দেওয়ার মতো মানুষজন এখানে খুবই কম আছে। যারাই আছে তাদের সাথে আপনার পরিচয় হবে না, কারণ তাদের এত সময় নেই যে বাইরে এসে রেস্টুরেন্টে খাবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি সময় নাই। আমাদের রেস্টুরেন্টে যারাই আসে তারা 90% উপরে বলবে যে তারা উবার ড্রাইভ করে, উবার ড্রাইভার বা আমাদের মতো এরকম টুকটাক রেস্টুরেন্টে কাজ করতেছে। সো ওভারঅল অনেক কিছু আছে। আপনি নিউ ইয়র্কে এসে যে আপনি যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে জাস্ট বাঙালি কমিউনিটি পাবেন। আর তারপর বাঙালি কমিউনিটিকে আপনি আপনার কাজ শেষ করে এন্ড অফ দ্য ডেতে আপনি তেমন একটা টাইম দিতে পারবেন না। হ্যাঁ, আর যেটা হোম সিকনেস সেটা আপনি নিউ ইয়র্কে বলেন, আশেপাশে যেখানে বলেন না কেন, সেটা আপনার থাকবে। আপনার নিজের কান্ট্রি ছেড়ে আসছেন, নিজের দেশ ছেড়ে আসছেন, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আসছেন, এই হোম সিকনেসটা আপনার থাকবেই। এখানে কাজ করার থ্রুতে একজনের সাথে আরেকজনের পরিচয়। ইভেন যে এরা দুজন বের হয়েছে, এরাও জানে না যে তাদের নেক্সট ছুটি একসাথে হবে কিনা। আমরা এতদিন ধরে কাজ করি, আমাদের কিন্তু একসাথে আমরা কোনো ছুটি পাই নাই, সেম রেস্টুরেন্টে কাজ করছি। সো এখানে লাইফটা সবারই একা। নিউ ইয়র্কে আসা এই মানে না যে আপনি খুব মেন্টালি স্যাটিসফাইড থাকবেন, ওরকম না। আপনাকে সবসময় একটা টার্গেট আপনাকে পায়তারা করবে যে আমি ESL আছে, আমার নেক্সট স্টেপ কি, আমি কাজ শেষ করছি, আমার নেক্সট স্টেপ বাসায় গিয়ে রান্না করতে হবে, এই করতে হবে। মানে আমি ঘুমাবো নাকি ভার্সিটির জন্য প্রিপারেশন নিব, নাকি আবার পরের দিন আমার আবার রেস্টুরেন্টে কাজ করতে হবে। সো আশা করি এই ব্লগ থেকে আপনারা অনেক একটা রিয়েল একটা এক্সপিরিয়েন্স আপনারা গ্যাদার করতে পারবেন, যারা হচ্ছে যে আমেরিকাতে আপনার স্টুডেন্ট ভিসে আসতে যাচ্ছেন বা ESL এর থ্রুতে আসতে যাচ্ছেন বা এখানে এসে আপনারা ESL এ মাইগ্রেট হতে যাচ্ছেন। ঠিক আছে, তো আমি এখন লাইট শেষ, আমি আর চাইলেও ব্লগটা কন্টিনিউ করতে পারতেছি না। সো শেষ কোনো কথা, শেষ কোনো অ্যাডভাইস? এটাই আমি বলবো যে এটা একটা কাইন্ড অফ ডিপ্রেশন। দেখেন আপনি এইটাকে যেটা বললেন যে অলরেডি আমার 4 মাস পার করে দিচ্ছি আমি, এখন আমার কিছুই হচ্ছে না। প্রায় আমি এখন ESL পরে আসি, পরে আমার $2,500 শেষ। $2,500 হলে কিন্তু আমি প্রায় আমার হাফ সেমিস্টার শেষ হয়ে যেত। তো আমি এটাই বলবো, যারাই নিউ ইয়র্কে আসার প্রিপারেশন নিচ্ছেন মেন্টালি স্ট্রং হয়ে আসবেন, আর অবশ্যই মেইন কোর্সটা করার জন্য অবশ্যই মেন্টালি প্রিপারেশন নিয়ে আসবেন, আমি এটাই বলবো। কারো যদি পড়াটা মেইন টার্গেট থাকে তাদের অবশ্যই নিউ ইয়র্কে না এসে ফার্স্ট প্রায়োরিটি থাকা উচিত আউটস্টেটগুলো। অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে বাহিরে, যেগুলো হচ্ছে মাচ লোয়ার টিউশন ফিতে ওরা বেটার মেজর প্রোগ্রাম দিচ্ছে, বেটার কোর্সেস থাকতেছে ওগুলোর মধ্যে। ফার্স্ট প্রায়োরিটি উচিত যে আগে ওগুলোতে ট্রাই করা। দেন তারপরে যদি ওরা ভাবে যে না নিউ ইয়র্কে এসে তারপরে ওরা ওখানে শিফট করতে চায়, ওটাও একটা পসিবিলিটি। বাট এখানে আসার আগে মেন্টালি ওই যে বললো যেটা প্রিপেয়ার হয়ে থাকতে হবে যে একটা টাইম পিরিয়ড লাগবে, যে টাইমে খুব একটা প্রোগ্রেস করতে পারবো না, হয়তো আস্তে আস্তে হচ্ছে, জাস্ট এই টাইমটা হচ্ছে বেশি লাগতেছে। বুঝতে পারছি। ওকে, আমি ব্লগটার বেশিক্ষণ কন্টিনিউ করবো না। ওদেরকে অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাকে সময় দেওয়ার জন্য। আমরা আসলে অনেক দিন ধরে চাচ্ছিলাম যে আমরা 3জন একসাথে হব,
একটু ঘোরাফেরা করব। আজকেও মানে করতে করতে মানে সবসময় প্ল্যান করা হয় কিন্তু বের হওয়া হয় না। ওদের কাজ হচ্ছে রাতে ক্লোজিং করার আগে সন্ধ্যার দিকে আমাকে টেস্ট করে যে ভাই কালকে ঠিক আছে বের হবো। সকালে উঠে আর কোনো খবর থাকে না। সো আমি এই জিনিসটা ফিল করি যে সকালে উঠে কেন তাদের খবর থাকে না, কারণ সারাদিন সারা রাত কাজ করে দিনের বেলা টায়ার্ড থাকে, তো একটু ঘুমায় ওরা, এই কারণে বুঝি। তো আজকের ব্লগ থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক ধারণা নিতে পারবেন। সম্ভব হলে আমার এই ব্লগটা আপনারা শেয়ার করবেন, যারা আমেরিকাতে আসতেছে তাদের জন্য অনেক উপকার হবে। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট দেখা হবে অন্য কোনো ব্লগে, খুব ভালো কোনো ভিডিও নিয়ে, ভালো কোনো ইনফরমেশন নিয়ে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।